Hello students, welcome to today's online class. This class is meant for class 9 and class 10 and I'm Shumon sir with you today. So take out your notebooks and today we will read a passage from your English textbook. This is unit 3 lesson 2. We will read the passage very carefully and we will take notes on the important words. So start writing with me. Our today's passage is on May Day. May Day. This is a very important day for the workers all around the world. এই দিনটা সারা পৃথিবীর যত ওয়ার্কার অর্থাৎ কর্মী বা শ্রমিকরা রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডে, সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা প্যাসেজটি পড়ব। সো লেটস স্টার্ট। চলো শুরু করি। May Day or International Workers Day. International comes from national. National এর বিপরীত হচ্ছে international. আন্তর্জাতিক, ওয়ার্ক থেকে হচ্ছে ওয়ার্কার, ওয়ার্কার মানে হচ্ছে শ্রমিক। তো এটিকে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইজ অবজার্ভড, এই দিনটা অবজার্ভ করা হয়। অবজার্ভ মানে হচ্ছে, তোমরা আমার সাথে মিনিং গুলো লিখে নিও। অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করা। ওকে, কোনো অনুষ্ঠান আমরা উদযাপন করি সেটা হচ্ছে অবজার্ভ করা। এর একটি সিনোনিম আমরা নোট করতে পারি। আমরা কোনো অনুষ্ঠান উদযাপন করি মানে হচ্ছে আমরা সেই অনুষ্ঠানটা সেলিব্রেট করি, ঠিক আছে? সো সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। তবে অবজার্ভ শব্দের আরো একটি সুন্দর অর্থ রয়েছে। অবজার্ভ মানে হচ্ছে কাউকে খুব মনোযোগ দিয়ে বা খুব গভীরভাবে দেখা, অর্থাৎ পর্যবেক্ষণ করা। সেটার ইংলিশও কিন্তু অবজার্ভ করা, অর্থাৎ কাউকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করা। সেটা হচ্ছে তাকে শুধু দেখা না, তখন সি শব্দটি আমরা ইউজ না করে অবজার্ভ ইউজ করতে পারি। I am observing you, অর্থাৎ আমি কিন্তু তোমাকে খুব খেয়াল করছি, লক্ষ্য করছি। সো অবজার্ভ মানে কিন্তু আবার লক্ষ্য করা, খেয়াল করা, সেটিও তোমরা নোট করে নিতে পারো। তবে এখানে আমরা অবজার্ভ মানে বললাম হচ্ছে উদযাপন করা, সেলিব্রেট করা। সো এই যে মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটি উদযাপন করা হয় অন মে ফার্স্ট। অন মে ফার্স্ট, খেয়াল করো এখানে একটি জিনিস আমরা নোট করতে পারি, সেটি হচ্ছে মনে রাখবে যে তারিখের আগে সাধারণত অন বসে। আমরা যদি তারিখ ইউজ করি কোথাও, তাহলে তারিখের আগে কিন্তু আমাদেরকে অন ইউজ করতে হবে। ওকে, অনেকের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে এখানে তো তারিখ ছিল না, এখানে তো মাস ছিল, মে ছিল। তো আমরা তো নর্মালি জানি হচ্ছে মাসের আগে ইন বসে, কিন্তু মনে রাখবে যদি মাসের পরে তারিখ উল্লেখ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাসের আগে ইন বসবে না, সেক্ষেত্রে কিন্তু অন বসাতে হবে। যদি শুধু তারিখ না থেকে মাস থাকতো তাহলে ইন আমরা ইউজ করতে পারতাম, নো প্রবলেম। বাট যদি মাসের পরে তারিখ উল্লেখ করা থাকে তাহলে এর আগে আমাদেরকে অবশ্যই অন ইউজ করতে হবে। সো মে ডে অথবা আন্তর্জাতিক যে শ্রমিক দিবস, এটি উদযাপন করা হয় অন মে ফার্স্ট, অর্থাৎ মে মাসের প্রথম তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। আমি অর্থ লিখে দিচ্ছি, সারা পৃথিবীতে। ওকে, এখন এই যে ফ্রেজটি আমরা শিখলাম, মূলত একটি ওয়ার্ড বা একটি ফ্রেজ শিখলেই হবে না, সেটিকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। সেখান থেকে আরো নতুন নতুন ফ্রেজ আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে যদি হয় সারা পৃথিবীতে, এখন আমাকে চেষ্টা করতে হবে তাহলে আমি কি সারা গ্রামে, সারা শহরে, সারা দেশে এই কথাগুলো বলতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো যদি আমি এটাকে ফলো করি। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে, তাহলে সারা গ্রামে কি হতে পারে? অল ওভার দ্য ভিলেজ। সারা দেশে অল ওভার দ্য কান্ট্রি, লাইক COVID-19 হ্যাজ স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি। COVID-19 কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে, খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়লো। সো দ্য নিউজ হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ভিলেজ। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা পৃথিবীতে, আর অল ওভার এভাবে আমরা এরপরে একটি নাউন বসিয়ে আরো সুন্দর অর্থ তৈরি করতে পারি। সো সারা পৃথিবীতে এই দিনটা উদযাপন করা হয় টুডে, এখনকার দিনে, টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। কমেমোরেট, খুব সুন্দর একটি শব্দ আসলো। কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা, এবং এটা অনেকটা ভাব গাম্ভীর্যের সাথে স্মরণ করা। স্মরণ করার একটি ইংলিশ আমরা জানি হচ্ছে রিমেম্বার। এছাড়া আরেকটি ওয়ার্ড হচ্ছে রিকল। এছাড়া আরেকটি ফ্রেজ কল টু মাইন্ড মানেও কিন্তু স্মরণ করা। আরো একটি ওয়ার্ড আমরা নোট করতে পারি, সেটি হচ্ছে রেমিনিজ মানে হচ্ছে স্মরণ করা, স্মৃতিচারণ করা। তো এই দিনটা পালন করা হয় টু কমেমোরেট, কোনো একটা ঘটনাকে স্মরণ করার জন্য। কোন ঘটনা সেটি পরবর্তীতে বলা হচ্ছে,
দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, কামস ফ্রম হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস, এখান থেকে হিস্টোরিক্যাল। তো ঐতিহাসিক যে সংগ্রাম, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে তোমরা জানো ত্যাগ স্বীকার করা। তো কোন একটা ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগের কথা বলা হচ্ছে, এই ত্যাগটা কারা করেছিল, পরবর্তীতে বলা হচ্ছে অফ দ্য ওয়ার্কিং পিপল, অর্থাৎ যে কর্মজীবী মানুষরা রয়েছে পৃথিবীর তারা করেছিল। কেন করেছিল সেটি এবার বলা হচ্ছে টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে। টু এস্টাবলিশ, এস্টাবলিশ মানে হচ্ছে, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, কোনো কিছু প্রতিষ্ঠা করা ইংলিশ হচ্ছে তাহলে এস্টাবলিশ। এর একটি সিনোনিম হতে পারে সেট আপ, এই শব্দটি বা এই ফ্রেজটি আমরা ব্যবহার করি। সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা। এছাড়া একটি ওয়ার্ড ফাউন্ড মানেও কিন্তু প্রতিষ্ঠা করা। ওকে, এই ওয়ার্ডটি লেখার পরে অনেকের মাথায় আসতে পারে যে ফাউন্ড তো ফাইন্ডের পাস্ট ফর্ম। ওকে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, সেই অর্থে কিন্তু ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড, এটি নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু ফাউন্ড নিজেই যদি ভার্ব হিসেবে কোথাও প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে তাহলে বুঝবে যে এটি হচ্ছে প্রতিষ্ঠা করা অর্থে রয়েছে। ঠিক আছে? ওকে, আমরা এই শব্দটি যেহেতু একটু কনফিউজিং, আমরা এর একটি এক্সাম্পল নোট করতে পারি। লাইক ধরো যে আমি বলছি আমাদের স্কুলটা, এই স্কুলটা আমার দাদা প্রতিষ্ঠা করেছিল, তাহলে মাই ফাদার, ওকে সরি মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার আমরা এস্টাবলিশড বলতে পারি, সেট আপ বলতে পারি। ওকে, আরেকটি জিনিস মনে রাখবে, সেটের তিনটি ফর্ম কিন্তু একই, সেট সেট সেট। ওকে, তাহলে পাস্ট বললেও কিন্তু আমাকে বলতে হতো মাই গ্র্যান্ডফাদার সেট আপ দিস স্কুল। ওকে, এখন আমি ফাউন্ড ইউজ করতে চাচ্ছি, তাহলে খেয়াল করো ফাউন্ড কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে যেহেতু প্রতিষ্ঠা করেছিল পাস্ট ফর্ম ইউজ করতে হবে ফাউন্ডেড, ফাউন্ডেড দিস স্কুল। ওকে, আমার দাদা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল। আমার মনে হয় তোমরা কনফিউশনটি দূর হয়ে গিয়েছে যে ফাউন্ড যদি প্রতিষ্ঠা করা অর্থে বসে তাহলে এর পাস্ট ফর্ম কিন্তু আবার ইডি যোগ হয়ে যাবে। ওকে, তো তাদের লক্ষ্য ছিল এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, কি প্রতিষ্ঠা করা, অ্যান 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টার কর্মদিবস, যে ওয়ার্কার্স উইল নট ওয়ার্ক মোর দেন 8 hours, তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, এটা ছিল তাদের ডিমান্ড। ইট ইজ আ পাবলিক হলিডে, এখন কিন্তু এই মে দিবস এটি কিন্তু একটি সাধারণ ছুটির দিন বা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর প্রায় কিন্তু সব দেশেই। অলমোস্ট কথাটির মানে হচ্ছে প্রায়, খুব সুন্দর একটি ওয়ার্ড, তোমরা মাঝে মাঝে ব্যবহার করবে। অলমোস্ট মানে হচ্ছে প্রায়, প্রায়। ওকে, প্রায় বোঝানোর জন্য ইংলিশে আরো অনেকগুলো শব্দ আছে, আমরা দুই একটি নোট করতে পারি। যেমন প্রায় বোঝানোর জন্য একটি শব্দ হচ্ছে নিয়ারলি। ওকে, এছাড়া আরেকটি বড় শব্দ কিন্তু কমন যেহেতু তাহলে আমাদেরকে পড়তে হবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, মানেও হচ্ছে প্রায়। এছাড়া আমরা সংখ্যার আগে অ্যাবাউট ইউজ করতে পারি, এভাবে আমরা প্রায় কথাটি বোঝাতে পারি, তবে অলমোস্ট শব্দটি আমরা সবসময় রাখবো। তো এটি হচ্ছে এখনকার দিনে একটা জাতীয় ছুটির দিন, সেটি প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশেই। এরপরে আসল হিস্ট্রিটা বলা হচ্ছে মে দিবস আসলে কোথা থেকে আসলো। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল, রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব। ওকে, এখন বিপ্লব আমরা কাকে বলি, যদি ইংলিশে আমরা বলি তাহলে বিপ্লব মানে হচ্ছে বিগ চেঞ্জ। ওকে, যখন কোনো একটা ক্ষেত্রে কোনো একটা ফিল্ডে বড়সড় কোনো পরিবর্তন ঘটে যায় সেটিকে আমরা বলি হচ্ছে রিভলিউশন। তো এটি তোমরা সমাজ বইয়ে হয়তো পড়ে থাকবে, শিল্প বিপ্লবের কথা, যখন পৃথিবীতে প্রথম কলকারখানাগুলো স্থাপন হচ্ছিল, জাহাজ আবিষ্কার হচ্ছিল, বানানো হচ্ছিল, এইসব, তখন এই সময়টাকে বলা হয় শিল্প বিপ্লব। এবং সেটি ঘটেছিল হচ্ছে ইন দ্য 18th and 19th centuries, অর্থাৎ অষ্টাদশ এবং 19বিংশ শতাব্দীতে। কোথায় ঘটেছিল? ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, অর্থাৎ ইউরোপ আমেরিকাতে। তো তখন থেকেই দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ মিল কলকারখানার যে শ্রমিকরা আছে, হ্যাড বিন ওয়ার্কিং, তারা কাজ করছিল আ লং শিফট, অর্থাৎ অনেক লম্বা একটা সময় ধরে, 14 or even more hours a day, কখনো 14 ঘন্টা, এবং দেখা যাবে যে কোথাও কোথাও তার থেকেও বেশি। ইভেন মানে হচ্ছে এমনকি 14 ঘন্টারও বেশি সময়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন ওয়ার্কার ইজ ওয়ার্কিং ফর 14 hours a day, একজন শ্রমিক কাজ করছে 14 ঘন্টা দিনে। দিস ইজ আনবিলিভেবল, এটা কিন্তু অবিশ্বাস্য। এতক্ষণ কাজ করা একজন মানুষের পক্ষে কখনোই পসিবল না। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই কারণেই কিন্তু তখনকার দিনে শ্রমিকরা কি করলো, তারা স্ট্রাগল করলো
টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, যে তাদের কর্মদিবসটা হবে 8 ঘন্টার। অন May 1st in 1886, 1886 সালের 1 মেতে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন্স, ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ দেওয়া, এই ওয়ার্ডটি আমরা নোট করতে পারি। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ দেয়া। এর একটি সিনোনিম হতে পারে মোটিভেট করা, এর একটি সিনোনিম হতে পারে এনকারেজ করা। ওকে, সো এগুলো মানে হচ্ছে উৎসাহ দেয়া। তাদেরকে উৎসাহ দিল কে? বাই দ্য ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন হচ্ছে তখনকার দিনে শ্রমিকদের একটি সংস্থার নাম। তো এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে উৎসাহিত হয়ে 1886 সালের 1 মে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগো, আমেরিকার শিকাগো শহরের একটি কোম্পানির নাম বলা হয়েছে ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি। তো এখানকার হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্থাৎ অর্ধেক শ্রমিক কি করলো? ওয়েন্ট অন স্ট্রাইক। গো অন স্ট্রাইক মানে হচ্ছে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে ধর্মঘট ডাকা। গো অন স্ট্রাইক আমরা নোট করে নিই, ধর্মঘট ডাকা। ওকে, ধর্মঘট ডাকা। তো শিকাগোর এই কোম্পানির অর্ধেক শ্রমিক কি করলো? তারা ধর্মঘট ডাকলো, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, তাদের দাবি ছিল 8 ঘন্টার কর্মদিবস। 2 days later, অর্থাৎ 2 দিন পরে, ওয়ার্কার্স র্যালি, 2 দিন পরে মানে কিন্তু মে মাসের তাহলে 3 তারিখে ওয়ার্কার্স র্যালি। র্যালি মানে তো মিছিল, এটি তোমরা জানো। এর একটি সিনোনিম হতে পারে প্রসেশন। প্রসেশন মানে হচ্ছে মিছিল। ওকে, তো ওয়ার্কারদের, এই শ্রমিকদের একটা মিছিল অনুষ্ঠিত হলো, ওয়াজ হেল্ড। হেল্ড কামস ফ্রম হোল্ড। ওকে, হোল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, হোল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্ড। তো একটা মিছিল অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি, অর্থাৎ এই ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির কাছাকাছি কোথাও। and about 6,000 workers had joined it. About মানে আমরা নরমালি জানি হচ্ছে সম্পর্কে, বাট মনে রাখবে যে সংখ্যার আগে about বসলে এর অর্থ হয়ে যায়, about এর অর্থ হয়ে যায় প্রায়। ওকে, যদি সংখ্যার আগে about দেখো তাহলে about মানে হচ্ছে প্রায়। তো প্রায় 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন্ড ইট, এটাতে তারা এই মিছিলটাতে অ্যাটেন্ড করেছিল, জয়েন করেছিল, যোগ দিয়েছিল। ওকে, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। অ্যাড্রেস শব্দটি আমরা জানি, অ্যাড্রেস মানে ঠিকানা, বাট এখানে যদি অ্যাড্রেস শব্দটি খেয়াল করো ভার্ব হিসেবে রয়েছে। তো বঙ্গবন্ধুর প্যাসেজে আমরা কিন্তু পড়েছিলাম অ্যাড্রেস মানে হচ্ছে ভাষণ দেয়া, যদি ভার্ব হিসেবে বসে, তাহলে এখানে কিন্তু অ্যাড্রেস মানে হচ্ছে ভাষণ দেয়া। সো টু ডেলিভার আ স্পিচ বাই দ্য লেবার লিডার্স, অর্থাৎ তখনকার দিনে যে শ্রমিক নেতারা ছিল তারা কিন্তু এই র্যালিটাতে ভাষণ দিয়েছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স। আর্জ মানে হচ্ছে আবেদন জানানো, করজোরে প্রার্থনা জানানো, তাহলে আবেদন করা। ওকে, এখানে একটি সিনোনিম হতে পারে রিকোয়েস্ট করা। ওকে, তো তারা তাদেরকে রিকোয়েস্ট করেছিল দ্য ওয়ার্কার্সদেরকে টু স্ট্যান্ড টুগেদার, অর্থাৎ একসাথে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল। গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। গিভ মানে দেয়া, বাট গিভের পরে যদি ইন বসে যায় তাহলে গিভ ইনের একটি আলাদা অর্থ হয়ে যায়, সেটি হচ্ছে আত্মসমর্পণ করা। ওকে, আত্মসমর্পণ বানানটি আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা। ওকে, নতি স্বীকার করা। এর একটি সিনোনিম হতে পারে সারেন্ডার। এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল উচ্চারণ করে থাকে, কিন্তু তোমরা আজকে শিখলে এটি ভুল উচ্চারণ করবে না। সারেন্ডার করা মানে নতি স্বীকার করা। আর একটি শব্দ হচ্ছে ইল্ড। ইল্ড মানেও কিন্তু নতি স্বীকার করা। তো কাদের কাছে নতি স্বীকার না করতে বললো? টু দেয়ার বসেস, তাদের বসদের কাছে তারা যেন নতি স্বীকার না করে। জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স, অর্থাৎ কিছু কিছু আন্দোলন ভঙ্গকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা এই মিটিং এর যে স্থানটা ছিল, এই যেখানে এই সমাবেশটা হচ্ছিল, সেটি তারা ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রাইকার মানে এখানে দ্য রিমেইনিং স্ট্রাইকার্স, অর্থাৎ বাকি যে আন্দোলনকারীরা ছিল তারা আবার রাস্তায় নেমে পড়লো। কেন নেমে পড়লো? টু ব্রিং দেম ব্যাক, অর্থাৎ ওই যে স্ট্রাইক ব্রেকার, যারা আন্দোলন ভঙ্গকারী,
তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য আবার তারা রাস্তায় নেমে পড়লো। তো দূর থেকে পুলিশ দেখে ভাবলো যে হয়তো তাদের মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়ে গেছে, এই জন্য কি করলো, সাডেনলি মানে আমরা জানি হঠাৎ করে, একটি সিনোনিম নোট করে দিচ্ছি। হঠাৎ করে এর আরেকটি ইংলিশ হচ্ছে অ্যাব্রাপ্টলি। তো হঠাৎ করে কি হলো, অ্যাবাউট 200 পুলিশম্যান অর্থাৎ 200 জন পুলিশ অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করলো। ওকে, তাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করার একটি সিনোনিম নোট করতে পারি। আক্রমণ করার একটি ইংলিশ হচ্ছে ইনভেড করা, মানে আক্রমণ করা। তো তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস। ক্লাব মানে কিন্তু এখানে ভারী লাঠি বোঝানো হচ্ছে, সাধারণত পুলিশদের হাতে যেরকম লাঠি দেখা যায়, অ্যান্ড রিভলভার্স, এবং বন্দুক নিয়ে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার মানে একজন আন্দোলনকারী ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তিনি কি হলেন, সাথে সাথেই কিন্তু মারা গেলেন। ওকে, তো ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সাথে সাথেই। এর একটি সিনোনিম হতে পারে, একটি ফ্রেজ আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে অ্যাট ওয়ান্স মানে কিন্তু সাথে সাথে, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি। তো একজন সাথে সাথেই মারা গেল। 5 or 6 others were seriously wounded মানে হচ্ছে একদম ক্ষত হয়ে যাওয়া, রক্ত বের হয়ে যাওয়া। তো এরকম রক্তাক্ত হলো, মারাত্মকভাবে রক্তাক্ত হলো বা জখম হলো। many of them were badly injured মানে হচ্ছে আহত হওয়া, আঘাত পাওয়া, এবং অনেকেই কিন্তু মারাত্মকভাবে আহত হলো। এই হচ্ছে 1886 সালের 3রা মের ঘটনা। এবং তারপর থেকেই কিন্তু তাদের এই শ্রমিকদের এই আত্মত্যাগের কারণে কিন্তু পরবর্তীতে এই মে 1কে অর্থাৎ 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা দেওয়া হলো, এবং তারা 8 ঘন্টার যে কর্মদিবস সেটি প্রতিষ্ঠা করতে কিন্তু সক্ষম হলো। শেষ প্যারায় বলা হচ্ছে দ্য ইভেন্টস অফ মে 1 মের যে ঘটনা 1886 সালের ইজ এ রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। তো এটা এমন একটা ঘটনা যেটা আমাদের জন্য একটা স্মারক, অর্থাৎ আমাদেরকে যেন স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, যে সারা পৃথিবীর যে শ্রমিকরা আছে তারা কিন্তু উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষিত হওয়া, ওকে, নির্যাতিত হওয়া, এগুলো অর্থ। শোষিত হওয়া, তারা কিন্তু শোষিত হতেই থাকবে, অর্থাৎ তারা রিপ্রেসড হতে থাকবে, তারা সাপ্রেসড হতে থাকবে, তারা টর্চার্ড হতে থাকবে। ওকে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতদিন না তারা উঠে দাঁড়ায়, অ্যান্ড স্পিক আউট, এবং তারা কথা বলে। কিসের জন্য কথা বলবে? টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন। গেইন মানে হচ্ছে অর্জন করা, কোনো কিছু গেইন করা মানে হচ্ছে অর্জন করা। এর একটি সিনোনিম হতে পারে অবটেইন করা, এর একটি সিনোনিম হতে পারে অ্যাচিভ করা। ওকে, এর একটি সিনোনিম হতে পারে অ্যাকোয়ার করা। তো তারা কিসের জন্য কথা বলবে, কিসের জন্য? সেটি হচ্ছে যে গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, আরো ভালো কাজের পরিবেশ। বেটার পে বলতে এখানে তাদের আরো ভালো বেতনের কথা বলা হচ্ছে, অর্থাৎ ওয়েজেস মানে কিন্তু মজুরি, বেটার লাইফস, এবং তারা যেন আরো ভালো জীবনযাপন করতে পারে সেজন্য তাদেরকে কথা বলতে হবে, তা না হলে দে উইল বি এক্সপ্লয়েটেড, তারা কি হবে, শোষিত হতেই থাকবে। মে 1 এই ঘটনাটা যেন এটাই আমাদেরকে মনে করিয়ে দেয়। তো স্টুডেন্টস, এই হচ্ছে আজকের প্যাসেজ। তোমরা শুরু থেকে প্যাসেজটি আবার দেখতে পারো, তাহলে অর্থ পড়তে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং ওয়ার্ডগুলো যেভাবে নোট করে দিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ড তোমরা খাতায় নোট করে সিনোনিমগুলো পড়ে ফেলবে। চেষ্টা করবে ওয়ার্ডগুলোকে কথার মধ্যে ব্যবহার করতে এবং সেগুলো প্র্যাকটিস করতে। এবং আমি সবসময় বলি যে এই করোনার সময়টা, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস স্পিকিং, বিকজ ইউ উইল নট হ্যাভ দিস টাইম অ্যাগেন ইন ইউর লাইফ। তুমি কিন্তু তোমার জীবনে এই সময়টা পরবর্তীতে আবারও আর নাও পেতে পারো। সো নাও ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লাস, তোমার কোনো ক্লাস নাই, স্কুল নাই, তাহলে তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি রিল্যাক্সড। সো এই টাইমটা কিন্তু তোমরা বাসায় স্কিলগুলো ডেভেলপ করতে পারো, এবং ইংলিশে কথা বলতে পারাটা এটা একটা বিগ স্কিল। সো তোমরা এই স্কিলটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ আ পার্টনার টু প্র্যাকটিস উইথ, যদি প্র্যাকটিস করার জন্য কোনো পার্টনার না থাকে, then you just talk to yourself, তাহলে তুমি তোমার সাথেই কথা বলো। You just stand before a mirror, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যাও and start speaking to yourself, তুমি তোমার সাথে কথা বলা স্টার্ট করো। ওকে, নিজেই কথা বলা স্টার্ট করো। আর একটা ভালো পদ্ধতি বা উপায় হচ্ছে যে যখন যে অবস্থায় যেখানেই আসো সেখানে আশেপাশে কি ঘটছে সেগুলো তুমি ডেসক্রাইব করার চেষ্টা করো ইংলিশে অবশ্যই, তাহলে তুমি তোমার প্রবলেমগুলো বুঝতে পারবে। যেই
কথাগুলো বলতে গিয়ে তুমি প্রবলেম ফেস করছো, সেগুলো কারো হেল্প নিয়ে তোমাকে শিখে ফেলতে হবে। তো কি বললাম যে ইউ ক্যান জাস্ট সিম্পলি ডিসক্রাইব হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, বা চারপাশে কি ঘটছে সেটি তুমি ডিসক্রাইব করতে পারো, সেটি বলার চেষ্টা করতে পারো। এভাবে তুমি ইংলিশ বলাটা শুরু করতে পারো। ওকে, এবং কোথাও কোনো প্রবলেম ফেস করলে, কোনো বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাদের টিচারদের সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে আমরা তোমাদেরকে পরামর্শ দিতে পারবো। সো তোমরা সবাই ভালো থাকো, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।